প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 410 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। তোমাদের আমি একটা পোস্ট করে জানিয়েছিলাম যে আমাদের পরিবারের একজন গুরুতর অসুস্থ থাকায় আমার এখন করে সপ্তাহে 2টো করে এপিসোড দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি জুলাই মাস অবধি শুধু শনিবার করে মানে একটা করেই এপিসোড দেব। তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার পরিবার, তাই তোমাদেরকে এটা জানানো আমার কর্তব্য। আমার পরিবারের যিনি অসুস্থ তার একটা বিরাট অপারেশন হতে চলেছে, তাই আমি কদিন একটু ব্যস্ত থাকবো। তার উপর আমি চাকরিজীবী, তাই 2টো করে এপিসোড দিতে একটু অসুবিধে হবে আমার। আর আমি চাই না যে তাড়াহুড়ো করে কোনো কাজ করে ঘটনার মান খারাপ করতে, তাই আমি একটা করেই এপিসোড আপাতত দেব। আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী। আর যার থেকে উন্মেষ ঘটনাটা জোগাড় করেছে তার নাম সুখেন্দু পাল। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 410 নম্বর এপিসোডের ঘটনায়। আমার নাম সুখেন্দু পাল। পেশায় আমি একজন জরিপকারী। ঠিক সরকারি চাকরি নয়, তবে বিভিন্ন সংস্থার হয়ে বহু বছর ধরে নদীপথ, বনাঞ্চল, উপকূল আর সীমান্তবর্তী অঞ্চলের মানচিত্র তৈরির কাজ করি। এই পেশায় আমি অনেক নির্জন জায়গায় রাত কাটিয়েছি। পাহাড়ি গ্রাম, নদীর মাঝখানের চর, ঝড়ের পর ভেঙে যাওয়া বাঁধ, সব জায়গাতেই গেছি। তাই ভূত প্রেত অলৌকিক এইসব নিয়ে আমার কখনো বিশেষ মাথা ব্যথা ছিল না। কিন্তু 2011 সালের নভেম্বর মাসে সুন্দরবনে ঘটে যাওয়া একটা ঘটনা আজও আমাকে মাঝরাতে ঘুম থেকে তুলে দেয়। ঘটনাটা আজ পর্যন্ত কাউকে পুরোপুরি বলিনি, কারণ বললে অনেকে হাসবে। কেউ বলবে ক্লান্তির কারণে হ্যালুসিনেশন হয়েছিল, হয়তো সত্যিই তাই। তবু একটা প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। সেদিন রাত 3টের পর আমি যার সঙ্গে কথা বলেছিলাম সে যদি মানুষই হয়, তাহলে পরদিন সকালে আমি তার কবর দেখতে পেলাম কিভাবে। শুরু করছি ঘটনার শুরুটা খুব সাধারণ ছিল। নভেম্বরের মাঝামাঝি সময় কলকাতার অফিস থেকে আমাকে সুন্দরবনের এক প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হলো। কাজ ছিল ভারত বাংলাদেশ সীমান্তের কাছে পরিত্যক্ত কয়েকটি পুরনো সীমান্ত চৌকির অবস্থান নতুন করে ম্যাপিং করা। নদীর গতিপথ পাল্টে যাওয়ায় পুরনো মানচিত্রে অনেক জায়গা আর মেলানো যাচ্ছিল না। কোথাও নতুন চর উঠেছে, কোথাও নদী গিলে নিয়েছে পুরনো জমি। কয়েকটা পুরনো সীমান্ত চৌকি বহু বছর আগে পরিত্যক্ত হয়ে পড়েছিল। সেগুলোর অবস্থান নথিভুক্ত করাই ছিল আমাদের কাজ। আমাদের টিমে মোট 4 জন ছিলাম। আমি, সহকারী জরিপকারী বিক্রম, নৌকার মাঝি কাশেম আর স্থানীয় গাইড মধু মণ্ডল। প্রথম 2 দিন ঠিকঠাকই চলছিল। দিনভর নৌকায় ঘোরা, জিপিএস দিয়ে পয়েন্ট নেওয়া, পুরনো পিলারের অবস্থান মাপা, এসব কাজ করতে করতে সন্ধে হয়ে যেত। তারপর কোনো বন বিভাগের ক্যাম্পে বা গ্রামের ঘরে রাত কাটিয়ে দিতাম। এরমভাবেই 2 দিন কেটে গেল। তৃতীয় দিন সন্ধ্যায় আমরা পৌঁছাই এক জায়গায় যার নাম স্থানীয়দের মুখে শুনেছিলাম হাতেমপুরের চৌকি। জায়গাটা সরকারি মানচিত্রে এখন আর নেই। মধু বলেছিল ওই চৌকিটা এখন আর কেউ যায় না বাবু। আগে নাকি সীমান্তরক্ষীরা থাকতো, তারপর এক ঝড়ের পর জায়গাটা ফাঁকা হয়ে যায়। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন, চৌকি ভেঙে গেছে নাকি? মধু একটু চুপ করে থেকে বলেছিল, ভেঙেছে তো বটেই, তবে লোকজন বলে ওখানে রাত কাটানো ভালো নয়। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। সুন্দরবনের প্রত্যেক গ্রামেই এরকম গল্প থাকে। কোথাও বনবিবির অলৌকিক উপস্থিতি, কোথাও বাঘে খাওয়া লোকের আত্মা, আবার কোথাও আলেয়ার ভয়। এসব শুনতে ভালো লাগে, কিন্তু আমি কখনো গুরুত্ব দিইনি। সেদিন বিকেলের দিকে আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেল। আকাশের পশ্চিম দিকে কালো মেঘ জমল। নদীর জল কেমন ঘোলাটে হয়ে উঠল। বাতাসে কাঁকড়ার পচা গন্ধের সঙ্গে কাদার তীব্র গন্ধ মিশেছিল। আমরা ঠিক করলাম ওই পরিত্যক্ত চৌকির কাছেই রাত কাটাবো। চৌকিটা প্রথমেই দেখে আমার মনে হয়েছিল এ আবার কেমন জায়গা।
মনে একটা অস্বস্তি হয়েছিল আমার। একতলা পাকা ঘর অর্ধেক ভেঙে পড়েছে, দেওয়ালে পুরনো চুনকাম উঠে গেছে, জায়গায় জায়গায় নোনা জলের দাগ একেবারে স্পষ্ট। বারান্দার এক কোণে মরচে ধরা একটা লোহার খাট উল্টো হয়ে পড়েছিল। আর সবচেয়ে অদ্ভুত ছিল জায়গাটার নীরবতা। সুন্দরবনের কোনো জায়গা এরকম নীরব হয় না। কোথাও না কোথাও ঝিঝি পোকার ডাক, জলে মাছ লাফানোর আওয়াজ, দূরে পাখির ডাক, কিছু না কিছু শোনা যায়, কিন্তু ওই চৌকির আশেপাশে যেন শব্দগুলো ঢুকতেই ভয় পাচ্ছিল। কাশেম তখন নৌকা বাঁধছিল, আমি যন্ত্রপাতি নামাচ্ছিলাম। হঠাৎ দেখি বিক্রম কেমন চুপচাপ হয়ে গেছে। আমি বললাম, কি হলো? সে নিচু গলায় বলল, দাদা, এই জায়গাটা ভালো লাগছে না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? সে উত্তরে বলল, জানি না, কেমন যেন মনে হচ্ছে এখানে কেউ রয়েছে, কেউ দেখছে। আমি হেসে বললাম, জঙ্গলে এসে ভয় পেলে চলবে? তুমি এমন অভিজ্ঞ লোক, তোমার ভয় পেলে চলে? তাহলে তো বাকিরা ভয় পালাবে। কিন্তু সত্যি কথা বলতে তখন আমিও একটু অস্বস্তি টের পাচ্ছিলাম। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা ঘরের ভেতরে শুয়ে পড়লাম। আমি সাধারণত একটু রাত অবধি কাজ করি। দিনের মাপজোক নোটবুকে লিখে রাখি, জিপিএস ডেটা মিলিয়ে দেখি। সেদিনও তাই করছিলাম। ঘড়িতে তখন রাত প্রায় 12:30। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। টিনের ভাঙা চালের ওপর বৃষ্টির ফোঁটা পড়ার এক অদ্ভুত শব্দ হচ্ছিল। মাঝে মাঝে কোথাও নদীর জল আছড়ে পড়ার আওয়াজ ভেসে আসছিল। বিক্রম আর কাশেম তখন ঘুমিয়ে পড়েছে। আমি ল্যাপটপ খুলে বসেছিলাম, পাশে টর্চ। হঠাৎ খেয়াল করলাম ঘরের উত্তর দিকের জানলাটা আস্তে আস্তে নড়ছে। প্রথমে ভাবলাম হাওয়া, কিন্তু তেমন হাওয়া তো বইছে না যে যাতে জানলা নড়বে। জানলাটা একটু ফাঁক হয়ে আবার বন্ধ হচ্ছিল। ঠক ঠক করে খুব ধীরে শব্দ আসছে, কিন্তু সেই শব্দ একবার শুনলে আর উপেক্ষা করা যায় না। আমি উঠে গিয়ে জানলাটা আটকে দিলাম। ফিরে এসে বসেছি, এমন সময় বাইরে কেমন একটা পা টেনে হাঁটার শব্দ পেলাম। কেউ যেন ভেজা কাদার ওপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে। ছপ ছপ আওয়াজ হচ্ছে। আমার প্রথমে মনে হলো হয়তো কোনো জেলে বা বনকর্মী, কিন্তু রাত এখন প্রায় 1টা। এই এলাকায় এত রাতে কে আসবে? কারুর তো আসার কথা নয়। আমি টর্চ নিয়ে বাইরে বের হলাম। বারান্দায় দাঁড়াতেই ঠান্ডা বাতাস গায়ে লাগলো। বৃষ্টি তখন প্রায় থেমে গেছে। চাঁদ দেখা যাচ্ছিল না, তবে মেঘের আড়াল থেকে ফ্যাকাশে আলো পড়ছিল। আমি টর্চ জ্বালাতেই দেখি বারান্দার সামনে কাদার ওপর এক জোড়া পায়ের ছাপ। খালি পা। ছাপগুলো নদীর দিক থেকে এসেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওগুলো বারান্দা পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। ফিরে যাওয়ার কোনো ছাপ নেই। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। তারপর নিজেকে বোঝালাম হয়তো আগের কোনো ছাপ বৃষ্টিতে স্পষ্ট হয়ে উঠেছে। আমি ভেতরে ফিরে গেলাম, কিন্তু সেই দিন প্রথমবার আমার মনে হয়েছিল সত্যিই জায়গাটা স্বাভাবিক নয়। ঘরে এসে বসে ল্যাপটপে কাজ করছি। রাত প্রায় 2টো নাগাদ আবার শব্দটা শুনলাম। এবার স্পষ্ট, কেউ যেন খুব আস্তে বারান্দায় হাঁটছে। আমি ভাবলাম কাশেম হয়তো বাইরে গেছে, কিন্তু তাকিয়ে দেখি না, সে তো ঘরেই ঘুমাচ্ছে। আমার বুকের ভেতর কেমন চাপা অস্বস্তি হচ্ছিল। টর্চ হাতে নিয়ে আবার বাইরে বেরোলাম। এবার বারান্দায় কাউকে দেখলাম না, কিন্তু একটা জিনিস চোখে পড়ল। বারান্দার শেষ প্রান্তে একটা পুরনো কাঠের টেবিল ছিল। সন্ধ্যায় আমি সেখানে আমাদের ম্যাপ আর যন্ত্রপাতি রেখেছিলাম। এখন দেখি টেবিলের ওপর আমার খোলা মানচিত্রটা নেই। আমি টর্চ ঘুরিয়ে খুঁজতে লাগলাম। তারপর হঠাৎ দেখলাম বারান্দার মেঝেতে ভেজা অবস্থায় মানচিত্রটা পড়ে আছে, আর তার ওপর কাদা দিয়ে কেউ একটা গোল চিহ্ন এঁকেছে। একটা বৃত্ত, বৃত্তের মাঝখানে একটা ক্রস। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ওই চিহ্নটা আমি চিনি। পুরনো সীমান্ত চৌকির জরিপ মানচিত্রে এই চিহ্ন ব্যবহার হতো নিষিদ্ধ অঞ্চল বোঝাতে।
কিন্তু এখানে সেটা কে আঁকলো? আমাদের টিম ছাড়া ওই চিহ্নের মানে আর কারুর জানার কথা নয়। আমি চারিদিকে তাকালাম, কেউ নেই, শুধু দূরে নদীর কালো জল আর কাদার গন্ধ। ভেতরে ফিরে এসে বিক্রমকে ডাকলাম। সে আধ ঘুমে উঠে বসে বলল, কি হয়েছে বাবু? আমি ব্যাপারটা বলতেই সে চুপ করে গেল। তারপর নিচু গলায় বলল, দাদা, প্রথমেই বলেছিলাম এখান থেকে চলে যাই, এখনই বেরিয়ে চলুন, আমার ভালো লাগছে না। আমি বললাম, রাত 3টের সময় নদীতে নামা যাবে না, ভোরে বেরোবো। বিক্রম আর কিছু বলল না, কিন্তু তারপর থেকে ও আর ঘুমোয়নি। আমি বুঝতে পারছিলাম ঘরের ভেতরে কেমন একটা চাপা আতঙ্ক জমে উঠেছে। সে চুপ করে চোখ খুলে শুয়ে রইল, আর আমিও তাই করলাম। ঘটনাটা ঘটল রাত 3টের কিছু আগে। আমি তখন দেয়ালে হেলান দিয়ে বসে আছি। হঠাৎ বাইরে থেকে কারোর গলা ভেসে এলো, সাহেব, সাহেব। আমি প্রথমে ভাবলাম ভুল শুনছি, কিন্তু শব্দটা আবার এলো, সাহেব, মানচিত্রটা ভুল আঁকছেন, ভুল আঁকছেন আপনি। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। বিক্রমও শুনেছে সেই শব্দ। সে উঠে বসে আমার দিকে তাকালো। আমি টর্চ হাতে বাইরে বেরোলাম। বারান্দার নিচে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে। মলিন খাকি জামা, ভেজা কাপড়, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। লোকটা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি বললাম, কে আপনি? সে ধীরে মাথা তুলল, চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে। লোকটা বলল, চৌকির মানচিত্র ভুল আঁকছেন সাহেব, নদী এদিকে নয়। তারপর সে সেখানে দাঁড়িয়েই আঙ্গুল দিয়ে একটা দিক দেখালো। আমি অবাক হয়ে গেলাম। সে বলল, আসল জায়গাটা ওই দিকে। আমি বললাম, আপনি কে? আপনি এখানে থাকেন? লোকটা একটু হাসলো, বলল, থাকতাম, এখন আর থাকি না। ওই এক শব্দ শুনে আমার শরীরের লোম খাড়া হয়ে গিয়েছিল। তার গলার স্বর কেমন যেন ফাঁপা লাগছিল, যেন অনেক দূর থেকে আসছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? লোকটা উত্তর দিল না, শুধু বলল, হাতেমপুরে এসছেন আর হাতেমকেই চেনেন না? নদী রাতের পর দিক পাল্টায় সাহেব, এ জিনিস সবার জানার কথা নয়। এই পর্যন্ত বলেই সে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। আমি টর্চের আলো ফেললাম, আর তারপর আমার হাত কেঁপে উঠল। লোকটার পায়ের নিচে কোনো কাদা নড়ছিল না। সে হাঁটছিল, কিন্তু তার কোনো পায়ের ছাপ মাটির ওপর পড়ছে না। সে যেন ভেসে ভেসে চলে যাচ্ছে। আমি বিক্রমের দিকে তাকালাম। সে তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। আমি ওকে বললাম, বিক্রম, ও কে? বিক্রমের দিকে তাকিয়ে আবার সেই দিকে টর্চ ফেললাম, কিন্তু ততক্ষণে সেই লোকটা অদৃশ্য হয়ে গেছে। কেউ নেই সেখানে, পুরো জায়গা ফাঁকা। আমি কয়েক সেকেন্ড কথা বলতে পারিনি। বিক্রম বাইরে এসে বলল, কোথায় লোকটা? কোথায় গেল? আমি উত্তর দিতে পারছিলাম না। একটা কথাই আমার মাথায় ঘুরছিল, লোকটা কাদার ওপর দিয়ে হেঁটে গেল, কিন্তু তার পায়ের ছাপ নেই কেন? বাকি রাত আর আমরা কেউ ঘুমোইনি। ভোর হতেই কাশেম নৌকা ছাড়তে চাইছিল। সে আমাদের মুখ দেখে বুঝেছিল কিছু একটা হয়েছে। তবে আমরা তাকে সবকিছু বলিনি, শুধু বললাম, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। কিন্তু যাওয়ার আগে একটা কাজ বাকি ছিল। চৌকির পেছনের অংশটা মাপা হয়নি। আমি আর বিক্রম দ্রুত কাজ সেরে নিতে লাগলাম, আর গেলাম সেই চৌকির পেছনের অঞ্চলে। চৌকির পেছনে জঙ্গল অনেক ঘন, গাছ গড়ান, সুন্দরী গাছের ভেতর দিয়ে সরু পথ গেছে। কিছু দূর গিয়ে দেখি একটা ভাঙা সিমেন্টের ফলক, শ্যাওলা জমে প্রায় লেখা মুছে গেছে। আমি হাত দিয়ে পরিষ্কার করলাম, তারপর যা পড়লাম তাতে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল।
সেখানে লেখা রয়েছে সীমান্ত চৌকি নম্বর 17, উপপরিদর্শক আব্দুল হাতেম, নিখোঁজ 14ই নভেম্বর 1987। তারপর আমার চোখে পড়ল সেই ফলকের আশেপাশে আরো কয়েকটা ফলক, সবাই নিখোঁজ। আমি বিক্রমের দিকে তাকালাম। সে ফ্যাকাশে মুখে বলল, দাদা, কাল রাতের লোকটার নাম হাতেম বলছিল না? আমি আর কিছু বলিনি। বিক্রম ঠিকই বলেছে। গতকাল লোকটা বলেছিল হাতেমপুরে এসেছেন আর হাতেমকেই চেনেন না। আরেকটা ভয়ঙ্কর জিনিস আমার মাথায় ঘুরছিল, যে কথাটা লোকটা প্রথমে বলেছিল, মানচিত্রটা ভুল আঁকছেন। মানে সে জানতো আমরা কি কাজ করছি, কিন্তু কিভাবে। ঠিক তখনই মধু দৌড়ে এলো, হাঁপাতে হাঁপাতে এসে বলল, বাবুরা এদিকে আসুন। আমরা তার পিছু নিলাম। জঙ্গলের অন্যদিকে সে আমাদেরকে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি সেখানেও কয়েকটা ভাঙা কবরের মতো ঢিবি। আমি নিচু হয়ে ফলকগুলো পড়তে লাগলাম, সবাই নিখোঁজ। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, কারণ সেই ফলকের ওপর তারিখ মৃত্যু 14ই নভেম্বর 1987, আর আজকের তারিখও 14ই নভেম্বর। আমরা সেদিন আর এক মুহূর্ত সেখানে থাকিনি। নৌকা চড়ার সময় আমি শেষবারের মতো চৌকিটার দিকে তাকিয়েছিলাম। সকালের আলোয় জায়গাটা খুব সাধারণই লাগছিল। ভাঙা দেয়াল, নোনা বাতাস, ঝোপঝাড়, সব কিছু স্বাভাবিক। নৌকায় যেতে যেতে গতকাল রাতের সেই লোকটার বলা কথাগুলো মাথায় বাজছিল। নদী এখনো দিক বদলায়। কলকাতায় ফিরে এসে আমি অনেক খোঁজ করেছিলাম, পুরনো রেকর্ড ঘেটেছিলাম। জেনেছিলাম 1987 সালে ওই সীমান্ত চৌকির কয়েকজন রক্ষী আচমকা নিখোঁজ হয়ে যায়। সরকারি রিপোর্টে লেখা ছিল ঘূর্ণিঝড় ও নদী ভাঙনে মৃত্যু হয়েছে বলে অনুমান, কিন্তু মৃতদেহ কখনো পাওয়া যায়নি। আর একটা অদ্ভুত তথ্য পেয়েছিলাম, নিখোঁজ হওয়ার আগে রাতে চৌকির দায়িত্বে থাকা উপপরিদর্শক আব্দুল হাতেম তার ডায়েরিতে একটা লাইন লিখে রেখেছিলেন। সেটা পরে রিপোর্টে নথিভুক্ত হয়েছিল। লাইনটা ছিল, আজ রাতেও নদীর অবস্থান বদলেছে, মানচিত্র মিলছে না। এরপর আমি কখনো ওই এলাকায় যাইনি। আজও মাঝরাতে বৃষ্টি পড়লে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় দূর থেকে সেই ভেজা কাদার ওপর দিয়ে হাঁটার শব্দ পাচ্ছি। আর মাঝে মাঝে মনে হয় কেউ খুব নিচু গলায় বলছে, মানচিত্রটা ভুল আঁকছেন সাহেব। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম। উন্মেষ আমাদেরকে পাঠিয়েছে। উন্মেষ জামশেদপুর থেকে আমাদেরকে ঘটনা পাঠায়, আর প্রত্যেকবারই ও দুর্দান্ত ঘটনা উপহার দেয়। থ্যাংক ইউ জানাচ্ছি সুখেন্দু পালকে এত সুন্দর একটা ঘটনা উন্মেষের মাধ্যমে আমাদেরকে পাঠানোর জন্য। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে টুম্পা দাস। মিনু সাহা লিখেছে, ঘটনা দুটো অসাধারণ লাগলো দাদা, খুব ভয়ও লাগছিল। কমেন্ট করেছে সুস্মিতা ঘোষ। নবনীতা দে লিখেছে, আজকের দুটো ঘটনাই অসাধারণ ছিল। প্রথম ঘটনাটা বেশি ভালো লাগলো, অনেকদিন পর কমেন্ট করলাম। নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই রাজ ও প্রেতপক্ষ পরিবারের সবাইকে। কমেন্ট করেছে পাপন রয়, লিখেছে, হাই রাজদা, কেমন আছো? আমি একটা এপিসোডে কমেন্ট করতে পারছি না, আমি কর্মসূত্রে অনেক ব্যস্ত ছিলাম। সত্যি রাজদা, তোমার যখন এপিসোড আসে আমি অনেক এক্সাইটমেন্টে থাকি। তোমার গল্প শোনার জন্যে গল্প অনেক ভালো লেগেছে রাজদা। কমেন্ট করেছে মোহাম্মদ মঞ্জু ভুঁইয়া, শান্তার দুনিয়া, সৌমেন দাস, সোনু খান, নন্দিতা পাল, সমীর সরকার, বুবুন ঘোষ, অমিতা ঠাকুর। অজন্তা হর লিখেছে, প্রথম ঘটনাটা কি সাংঘাতিক ঘটনা, একদম অন্যরকম একটা ঘটনা, আর দ্বিতীয় ঘটনাটাও খুবই ভয়ের। কমেন্ট করেছে গীতা গোস্বামী, লিখেছে, হ্যালো আমার সোনা ভাই, আমার আদরের ভাই, আমার রাজা ভাই, তোমার এপিসোড এখন শুনছি। কমেন্ট করেছে মহাশ্বেতা দাস, লিখেছে, গা ছমছম করছিল। আর কমেন্ট করেছে সানি সর্দার আর চুমকি ঘোষ।
এই সবকটা কমেন্টই এসছে কলকাতার একটি মর্গের নৈশ শিফটের নিরাপত্তা রক্ষীর সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা প্রেতপক্ষের 408 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের শনিবার এরকমই একটা নতুন এপিসোড নিয়ে তোমাদেরকে ভয় পাওয়াতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।